ম্যাম আমাদের হ্যাঁ বলেন। ম্যাম জুমে যেরকম পিছনে ইফেক্ট দেওয়া যায়, ওই ইফেক্ট দিয়ে যদি আমি করি তাহলে কি হবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। ইফেক্ট দিয়ে আপনার যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ড মেসি, আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন, হুম দিয়ে হুম চেঞ্জ হুম। করে কোথাও ডেফিনেটলি। ওকে ম্যাম। আর ম্যাম ছোট মুখে একটা বড় কথা বলবো। হুম হুম ম্যাম আসলে আপনি দুনিয়াতে যত কঠোর থাকবেন না ম্যাম, হুম। তত আপনার ফ্যান ফলোয়ার্স ম্যাম বাড়বে, ভক্তরা বাড়বে ম্যাম। আপনি ম্যাম হয়তোবা একটু বেশি লুজ দিয়ে দেন, এই কারণে ম্যাম এটা একটু প্রবলেম হয় হয়তোবা। লুজ দিয়ে দেন বলতে কি ম্যাম, ওইটা ওরকম ভাবে না, মানে আপনি তো জানেনই ম্যাম, শক্তের ভক্ত নরমের জম, আহ সেটাই ম্যাম। আচ্ছা দাঁড়ান, একটু রেকর্ডিং এ চলে আসতেছে, পজ করি তারপর আমি এটার উত্তর দিচ্ছি। তো আমরা আজকে চ্যাপ্টার 9 স্টার্ট করবো, জি তার ম্যাম কিন্তু শিওর। ফাইনালে কোশ্চেন করে ফেলেছে আমি। তো আমার কিন্তু চ্যাপ্টার 9 এবং এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, দ্যাট ইজ অ্যাবাউট এক্সচেঞ্জ রেট, এই দুটো শেষ করতে হবে। এটা আমাদের ফাইনালে সিলেবাসে আছে। তো আমরা চ্যাপ্টার 8 এ যেটা পড়েছি, দ্যাট ইজ হচ্ছে গিয়ে ট্রেড রেস্ট্রিকশন, দ্যাট ওয়াজ অ্যাবাউট ট্যারিফ। মানে আমরা এখন ট্রেড রেস্ট্রিকশনের উপরেই ছিলাম, যে কিভাবে আসলে আমরা যে পোর্শনটাতে আছে, আমরা যদি আমাদের চ্যাপ্টার গুলো দেখি তাহলে বুঝতে পারবো। আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি দেখছি। ইন্টারন্যাশনাল ট্রেড মানে পলিসি গুলো ডেভেলপ করতে যে এখানে রেস্ট্রিকশনের বিষয়গুলো আছে। তো আমরা লাস্ট ক্লাসে পড়েছি হচ্ছে ট্রেড রেস্ট্রিকশন নিয়ে, এবং লাস্ট দুইটা তিনটা ক্লাস আমরা ট্যারিফ নিয়ে পড়েছি। ট্যারিফের চ্যাপ্টারটা থেকে আমি একটু চ্যাপ্টারটা চলেই যাই, যেহেতু আপনাদের ফাইনাল এক্সামও আছে। এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে কি ট্যারিফটা কি সেটা সম্পর্কে জানবো, এটা ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা নন ট্যারিফ ট্রেড ট্যারিফের যে একটা অ্যানালাইসিস করেছিলাম, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস অফ ট্যারিফ অন মানে ইম্পোর্ট ট্যারিফটা অ্যাকচুয়ালি আমরা এখানে ইম্পোজ করেছিলাম, এবং সেখান থেকে আমরা পার্শিয়াল মানে আমরা একটা স্মল কান্ট্রির উপরে আহ এই মানে ট্যারিফটা আমরা নিজেদের মতো করে ইম্পোজ করে দেখেছি, এবং দেখে আমরা দেখেছি যে আসলে ইম্প্যাক্টটা কি হয় আমাদের আউটপুটটা, অর্থাৎ ট্যারিফ ইম্পোজ করলে কি আদৌ গভর্নমেন্ট আর্ন করে কিনা, তারপরে আমার প্রোটেকশনিজম পলিসিটা আমি আসলে আসতে পারি কিনা, অর্থাৎ আমি আমার ডোমেস্টিক প্রডিউসারদের প্রোটেক্ট করতে পারি কিনা, ডোমেস্টিক কনজিউমারদের কি অবস্থা হয়, অর্থাৎ এখানে কনজিউমার এফেক্ট, প্রডিউসার এফেক্ট, রেভিনিউ এফেক্ট, এগুলো সবই ক্যালকুলেশন করে আসছে। তারপরের পরের ক্লাসটা যেটা শফিক মিস করেছেন, আমি বললাম রেকর্ডেড ভার্সনটা দেবো, ইনশাল্লাহ একটু শুনলে বুঝবেন। তারপরের ক্লাসটাতে আমরা পড়েছিলাম হচ্ছে কি কনজিউমার এন্ড প্রডিউসার সারপ্লাস। একটা ক্লাস আমরা শুধু ট্যারিফ নিয়ে আইডিয়া নিয়েছি, আর একটা ক্লাসে আমরা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করেছি। লাস্ট যে টপিকটা এখান থেকে আমাদের পড়ার কথা সেটা হচ্ছে কনজিউমার এন্ড প্রডিউসার সারপ্লাস। তো এখানে আমরা দেখেছি যে কনজিউমার এন্ড প্রডিউসার সারপ্লাস কি, তারপরে দেখেছি যে ট্যারিফ ইম্পোজ করার পরেও আমার এখানে কনজিউমার সারপ্লাসটা কমে বাট প্রডিউসার সারপ্লাসটা বাড়ে, এবং সেখান থেকে আমরা আরো একটা জিনিস ফাইন্ড আউট করি ফাইনালি, যে সেখানে একটা এরিয়া আমরা খুঁজে পাই, যে এরিয়ার যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস তখন ওখানে চলেছে, যেটাকে আমরা ডেড ওয়েট লস বা মার্কেট ফেলিয়ারের মধ্যে নিয়ে যাচ্ছি, যে যেই এরিয়ার ইনফরমেশন গুলো আমাদের কাছে মিসিং চলে আসে। তো একটু কষ্ট করে রেকর্ডেড ভার্সনটা দেখবেন, দেখার পরে যদি বলেন যে ম্যাডাম এই জায়গাটা বুঝিনি, প্রবলেম আছে, আমি এটা নেক্সট ক্লাসে সলভ করে একটু স্টাডি করে আসতে। তো মেইনলি বড় টপিকের মধ্যে কিন্তু আমরা এই দুটো পড়েছি, কস্ট মানে কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস। আর ছোট আর একটা হচ্ছে কি যে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। ছবি যেহেতু এঁকেছি, ছবিটা আঁকতেই হবে ফাইনাল এক্সামে, ছবিটা নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করে নেবেন। আর যখন হচ্ছে কি কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাসটা আমরা ক্যালকুলেশন করব, ওই জায়গায় যদি মনে করি যে আমি একটা ছবিতে এখানে যখন ভেঙে ভেঙে কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস দেখিয়েছে, আপনি যদি একটা ছবিতে একটু জাস্ট পেন্সিল দিয়ে জায়গাগুলোকে ডার্ক করে দিন, তো ওইভাবে যদি মনে করেন যে আমি যাব, তাহলে হচ্ছে গিয়ে আমি okay। এবার আসি, কালকে হচ্ছে একটা ক্লাস টেস্ট নিব। কালকে ক্লাস টেস্টটা প্রি শিডিউল করা থাকবে, আমি ক্লাস ওপেন করবো না কালকে, যেহেতু আমি ইউনিভার্সিটিতেই যাব, এটা আমি একটা লেকচার হিসেবে কাউন্ট করব, বাট কালকে ক্লাস টেস্টটা নিব হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার 8 এর উপরে, ট্যারিফের উপরে। তো তাহলে পড়াটাও হয়ে যাবে, এবং দেখবেন যে কারণ এই ক্লাস টেস্টটা আমাদের আগেই নেওয়ার কথা ছিল, আমরা সামহাও নিতে পারি নাই। তো ক্লাস টেস্টটা কালকে দেন, এন্ড আমাদের নেক্সট ক্লাসটা হবে ওয়েডনেসডে। এরপরে আমরা যে চ্যাপ্টারটাতে যাচ্ছি এটা হচ্ছে নন ট্যারিফ, এটা ছিল ট্যারিফের উপরে। এরপরে হচ্ছে ট্রেড রেস্ট্রিকশন আর ডেফিনেটলি, বাট এখানে আমরা দেখবো হচ্ছে কি এই ট্রেড রেস্ট্রিকশন গুলো আমরা নন ট্যারিফ ট্রেড রেস্ট্রিকশন বলছি, এবং এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে নিউ প্রোটেকশনিজম পলিসি। নতুন ধরনের এক ধরনের প্রোটেকশনিজম পলিসি আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। এই চ্যাপ্টারটা মজা।
সো আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার আপনার লার্নিং গোল কি? আপনি একদম নতুন ধরনের এক ধরনের ট্যারিফ সম্পর্কে জানবেন, হুইচ ইটস নেম ইজ কোটা। ঠিক আছে, তো আমরা কোটা সম্পর্কে জানবো এবং দেয়ার আর আদার টাইপ অফ নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার, আমরা সেগুলো সম্পর্কেও জানবো। তারপরে একটা কথা আমরা খুব বেশি ইউজ করি, ডাম্পিং, যে বিষয়টা, এই ডাম্পিং এটাও কিন্তু প্রোটেকশনিজম পলিসির ভিতরে পড়ে। ডাম্পিং এন্ড এক্সপোর্ট সাবসিডিজ, এগুলো সম্পর্কে জানবো। ফাইনালি আমরা একটা কেস স্টাডি দেখবো যেখানে আমরা পলিটিক্যাল ইকোনমি, মানে এই যে ইকোনমির যে ডিসিশন গুলো, এটা যে মানে পলিটিক্যালি ইনভলভ, হ্যাঁ, এবং এই পলিটিক্যাল ইকোনমির বেসিসে যে আমরা প্রোটেকশনিজম গুলোকে নিয়ে আসি, যেটাকে আমরা বলছি পলিটিক্যাল ইকোনমি অফ প্রোটেকশনিজম এন্ড স্ট্র্যাটেজিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিস, তো সেটার উপরে আমরা কিছু স্টাডি করব এবং এটার উপর একটা কেস স্টাডি। এটাই হচ্ছে এই চ্যাপ্টারে। তো বললাম যে এই চ্যাপ্টারটা মজার, এই জন্যই বললাম যে এই চ্যাপ্টারে মানে ট্যারিফ রেট থেকে আমাকে যদি বলেন যে ম্যাডাম ট্যারিফ না নন ট্যারিফ আপনার কোনটা ভালো লাগে, আমি বলি যে নন ট্যারিফটা বেশি ভালো লাগে। নন ট্যারিফটা পড়তেও মজা, মানে বুঝতেও খুব মজা। আচ্ছা, তো ট্যারিফটা আমরা কি ছিল? ট্যারিফ ছিল হচ্ছে একটা, আমাদের সবসময় মনে হচ্ছে যে এটা মানি অ্যামাউন্ট, হ্যাঁ, যে আমি যখনই এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি, ওটার থেকে আমাকে গভর্নমেন্টকে কিছু পেমেন্ট করতে হচ্ছে, মানে একটা ট্যাক্স আমি পেমেন্ট করছি, দ্যাটস কল্ড ট্যাক্স। এই ট্যাক্সটাই যদি পেমেন্ট না করে অন্য কোনো পারপাসে, অন্য কোনো ভাবে আমি যদি হচ্ছে গিয়ে ট্রেড, মানে আমি রেস্ট্রিকশন দেই, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার। হুইচ মিনস এখানে আমরা খুব ভালোভাবে বুঝতেছি যে আমরা এখানে কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশনে যাব, ডিরেক্ট কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশনে যাব, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে নন ট্যারিফ। সো নন ট্যারিফের মধ্যে মানে একদমই সবচেয়ে যেটা ফেমাস, সেটাকে আমরা বলে থাকি কোটা। তো কোটাটাকে কি বলছে, বইয়ের ডেফিনেশনটাই দেখছি আমরা। কোটাটার এখানে বলছে হচ্ছে গিয়ে যে একটু হাইলাইট করে নিই। তো কোটাটার এখানে বলছে যে কোটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার হুইচ ইজ এ ডিরেক্ট quantitative restriction on the amount of commodity allowed to be imported or exported, which means এটা হচ্ছে মানে কোটাটা এমন ধরনের নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার যেখানে আমরা ডিরেক্টলি কোয়ান্টিটির উপরে একটা রেস্ট্রিকশন দিব, মানে অ্যামাউন্টের উপরে বা ভলিউম অফ ট্রেডেড কমোডিটি, সেটার উপরে আমি ডিরেক্টলি একটা রেস্ট্রিকশন দিব। ডিরেক্টলি একটা রেস্ট্রিকশন দিয়ে ডিরেক্ট রেস্ট্রিকশন থেকে হচ্ছে গিয়ে আমি, মানে আমি সেখানে ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি, সেখানে আমাদের একটা ডিরেক্ট রেস্ট্রিকশন ওই কমোডিটির উপরে, কমোডিটি কোয়ান্টিটির উপরে, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার কোটা। যেমন হচ্ছে গিয়ে আমাদের দেশে একটা খুব ফেমাস ইম্পোর্ট কোটাটা হচ্ছে গিয়ে আমরা কার কার বিজনেসে যেটাকে বলি, যে যেখানে হচ্ছে গিয়ে আমাদের ওই যে একটা অ্যামাউন্টের পরে আমরা কার ইম্পোর্ট করতে পারি না, সেটা মোস্ট প্রবাবলি ওই যে যেমন ধরেন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য তারা বছরে একটা হচ্ছে তাও আবার খুব হায়ার অফিসিয়াল হলে বছরে একটা গাড়ি তারা ট্যাক্স ফ্রি নিয়ে আসতে পারে, ওইটা একটা কোটা বলতে পারে। আদারওয়াইজ মানে ওটা একটা সরাসরি কোয়ান্টিটির উপর রেস্ট্রিকশন দেওয়া আছে, ওখানে কিন্তু বলে নাই যে লাইক এই গাড়িতে প্রাইস হবে 10 লাখ বা 20 লাখ, এরকম কিন্তু কিছু বলে না। এখানে বলে দিচ্ছে তুমি একটা গাড়ি আনতে পারো, এখন তোমার ইচ্ছা তুমি ল্যাম্বরগিনি আনবা না তুমি টয়োটা করোলা আনবা, এটা তোমার, বাট তুমি একটা গাড়ি আনতে পারবা এবং সেটার উপরে হচ্ছে গিয়ে তোমাকে তুমি একটাই গাড়ি আনতে পারবে ট্যাক্স। এই যে যখন কোয়ান্টিটির উপরে আমি রেস্ট্রিকশন দিব, এটাকে আমরা বলে থাকি ইম্পোর্ট কোটা, সরি কোয়ান্টিটির উপর যখন রেস্ট্রিকশন দিব তখন ট্রেড করার সময় এটাকে আমরা বলছি কোটা। ইন্ডিয়াতে এই ধরনের কোটা প্রচুর আছে। ইন্ডিয়ার আমি বায়োলেটারাল ট্রেড বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া যখন বের করতে গিয়েছি, ওখানে দেখেছি যে এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে ইন্ডিয়ার খুব বড় ধরনের এই মানে নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার, যে ওরা এতটুকু বেশি ইম্পোর্ট করবে না। ইভেন এক্সপোর্টের বেলাও ওদের হচ্ছে কি এই কোটাগুলো দেওয়া আছে, যেগুলা কিনা ভিজিবল না, আমরা জানি না যে এখানে ওদের পলিসি গুলো কি। এভাবে করে কিন্তু ওরা কাজ করছে। তো কোটাটা আসলে কিন্তু আমাদের মানে কোয়ান্টিটির উপরে, যেমন আমরা ট্যারিফে যেটা হচ্ছিল যে আমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইসিং যেটা হচ্ছে সেটার পার্সেন্টেজের উপরে নিচ্ছি, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে মিক্সিং একটা পার্সেন্টেজে চলে যাচ্ছে, বা মানে মিক্সিং পলিসিতে চলে যাচ্ছে, কিন্তু ট্যারিফে সেটা মানে কোটাতে সেটা বলবেন, কোটাতে বলবে যে আমি সাপোজ সাপোজ বাংলাদেশে বলে দিল, ধরেন বাংলাদেশে একটা কোটা অ্যাপ্লাই করলো, বললো যে বাংলাদেশে কোনো ইম্পোর্টার 100 কেজির বেশি
লাইক টি লিফ ইম্পোর্ট করতে পারবে। তো এই যে একটা মানে আমি কোয়ান্টিটির উপর, এখানে কিন্তু আমি বলি না যে হুইচ কোয়ালিটি টি লিফ ওর লাইক এটা প্রাইসিংটা কেমন হবে, এরকম কিন্তু কোনো প্রশ্ন আসে না। জাস্ট ডিরেক্টলি ওর কোয়ান্টিটির উপর আমি যে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি, তখন সেটাকে আমরা কোটা বলে থাকবো। তো সেম থিং আমি আগের মতো করে যদি ভাগ করতে যাই, মানে ট্যারিফ নন ট্যারিফ কাছাকাছি জিনিস, তো এই কারণে ক্লাসিফিকেশন গুলো একই রকম হবে। তো আপনি বলতে পারেন তাহলে ম্যাডাম আগে প্রথমে ট্যারিফকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, ইম্পোর্ট ট্যারিফ, এক্সপোর্ট ট্যারিফ। সেম থিং এখানেও আমরা ইম্পোর্ট কোটা পাবো, এক্সপোর্ট কোটা পাবো। অর্থাৎ ইম্পোর্টেড গুডের উপরে যদি আমি রেস্ট্রিকশন দিই যে বাইরে থেকে প্রোডাক্ট আনবো, কত 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 অ্যামাউন্টে কত কেজি আনতে পারবো, সেটা হবে হচ্ছে আমার ইম্পোর্ট ট্যারিফ। এক্সপোর্ট ট্যারিফ একই ব্যাপার, আমি বাইরে সেল করবো, সো কত পার্সেন্ট কত কেজি বা অ্যামাউন্টটা আমি কতটুকু হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতে পারবো, এটা যখন আমরা কোটা মানে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করবো, তখন আমরা ওটাকে এক্সপোর্ট কোটা বলবো। এবং বাংলাদেশে এক্সপোর্ট কোটার মধ্যে আছে, যেমন এখন বলতে বলতে মনে হচ্ছে ইলিশ মাছের উপর আমাদের এক্সপোর্ট কোটা থাকে। দেখা যায় যে আমরা মানে এক্সপোর্ট করছি, ডেফিনেটলি আমরা আর্ন করছি, কিন্তু এখানে দেখা যায় বলা থাকে যে কত কেজি আমি এক্সপোর্ট অ্যাকচুয়ালি করে আসতে পারবো, সেটা নিয়ে কিন্তু এখানে বলে। তো এগুলো হচ্ছে গিয়ে ইম্পোর্ট কোটা বা এক্সপোর্ট কোটার এক্সাম্পল। একইভাবে আপনার যদি আপনি বলতে পারেন যে ম্যাডাম আগে ছিল ওই যে ভলেন্টারি, তারপরে অ্যাড ভ্যালোরেম এইভাবে ছিল, তো সেরকম সবগুলো একই সিমিলারিটিস আমরা হচ্ছে কি ট্যারিফের মতো আমরা হচ্ছে কি কোটা তো একই ধরনের ক্লাসিফিকেশন পাবো। তো আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস অন ইম্পোর্ট ট্যারিফ করে আসছিলাম, যেখানে আমি এবং ইভেন ওটা পড়াতে যে একবার বলেছিলাম যে এটা যদি ভালোভাবে বুঝেন সুবিধাটা হবে, এরপরে যখন কোটার চ্যাপ্টারটা আসবো ওটা আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা এখন হচ্ছে গিয়ে একটা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস দেখবো অন ইম্পোর্ট কোটা। একই রকম আমরা একটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি নিব এবং সেই ডোমেস্টিক কান্ট্রি নিব, সেই ডোমেস্টিক কান্ট্রিটার মানে স্মল ডোমেস্টিক কান্ট্রি নিব, দেন টু প্রোটেক্ট দ্যাট স্মল ডোমেস্টিক কান্ট্রি, স্পেশালি এখানে বলছে ওরা মেনশন করি যে এগ্রিকালচারটাকে আমরা প্রোটেক্ট করার জন্য, তখন এখানে আমরা হচ্ছে কি ইম্পোর্ট কোটাটা ইম্পোজ করবো এবং করে যে ইফেক্টটা হবে সেই ইফেক্টটা আমরা এখানে ক্যালকুলেশন করবো। তো তার আগে কোটা নিয়ে একটু কথা বলি। কোটা অ্যাকচুয়ালি খুব ফেমাস হয়ে যায় হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যেটা হয় যে তখন একটা রিসেশন দেখা দেয় ইউএস, সরি মাই মিস্টেক, বিফোর ওয়ার্ল্ড ওয়ার 2 ইউএস এর ইকোনমিতে একটা বড় ধরনের রিসেশন দেখা দেয়, ওই ধাক্কা কাটায় উঠতে উঠতে ওরা ওয়ার্ল্ড ওয়ার 2 তে জড়িয়ে পড়ে। তো তখন ওদের মানে তখন একটা জিনিস আমরা আসলে ওয়ার্ল্ড ইকোনমি বুঝতে পারলো, ইন্টারন্যাশনাল যে পলিটিক্যাল ইকোনমি যেখানে আমরা আসবো, ওখানে আমরা আসলে বুঝতে পারলাম যে একটা ইকোনমিকে ধরে রাখা সম্ভব যদি এর কোর প্রোডাক্টটার প্রোডাকশন ঠিক থাকে। কোর প্রোডাক্ট বলতে বুঝেছি যে প্রোডাক্টটা আমার দেশের মানে একদম এটার জন্য আমাকে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না, কারণ বাংলাদেশের জন্য কোর প্রোডাক্ট হচ্ছে এগ্রি, এবং আরো যদি রুটে যাই তাহলে রাইস, দেন জুট, দোজ আর আওয়ার কোর প্রোডাক্ট। কিছু হলেও আমাদের দেশে চাল তৈরি হবে, পাট তৈরি হবে। তারপরে কমিউনিকেশন সেক্টরে যদি আমরা করে যাই তাহলে কিন্তু আমাদের বলে তো আমাদের কমিউনিকেশন সেক্টরের কোর প্রোডাক্ট কোনটা হতে পারে, মানে কোর এরিয়াটা কোনটা হতে পারে, দেখি কেউ দুজনের একজন বুঝেন কিনা। ম্যাম কি বললেন, সরি। বুঝুন নাই আমার কথা? নো ম্যাম। আমি জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশের ইকোনমি বেসিসে আমাদের কোর কমিউনিকেশন সেক্টর কোন? ম্যাম এগ্রিকালচার অবভিয়াসলি। না, এগ্রিকালচার তো হচ্ছে প্রোডাক্ট, কোর প্রোডাক্ট। আমি বলছি কমিউনিকেশন সেক্টর। কমিউনিকেশন সেক্টরের একদম কোর জায়গাটা কোনটা? কক্সবাজার ম্যাম। আচ্ছা কক্সবাজার, আচ্ছা সেটা একটা ভালো জায়গা, আমি বুঝাইতে পারি। মানে রেলওয়ে, তারপর হচ্ছে ওয়াটারওয়ে, তারপরে হচ্ছে মানে নদীপথ, ম্যাম এয়ারওয়ে, সড়কপথ আর এয়ার। এয়ারওয়েটা বেশি। এখন এয়ার। আপনার মতে কোর মানে সবচেয়ে বাংলাদেশের সাথে যায় বা বাংলাদেশের জন্য এটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ এরকম কমিউনিকেশন সেক্টর? নদীপথে। বাংলাদেশের সাথে যায় নদীপথ তো ম্যাম মেইন, আর বাইপথ মানে বাই রোড তো ম্যাম এখন সবাই ইউজ করে, আগে নদীমাতৃক ছিল তো ম্যাম। আচ্ছা শফিক কি বলবেন? নদীপথে ম্যাম। নদীপথ, শিওর? জি ম্যাম।
আচ্ছা, আমরা একটু আমাদের হিস্ট্রিতে যাই। আমরা যদি 1900 শতকের শুরুতে দেখি, বাংলাদেশে কি এত ডেভেলপ রোডস এন্ড হাইওয়ে ছিল? নো ম্যাম। ইভেন রেলওয়ে সিস্টেমটা ছিল? এগুলো কিন্তু ব্রিটিশরা এসে বিল্ড করেছে, আমরা কি এগুলো জানি? তখন কিন্তু বাংলাদেশ নদীমাতৃক দেশ ছিল, এবং আমাদের দেশের নদী পথেই আমরা যেতাম। নদী পথে আমরা মানে, আমার আম্মুর কাছে শোনা, আমার আম্মুরও তখন জন্ম হয়নি, আম্মু বলতো যে আমার দাদু বাড়ি থেকে আম্মু আম্মুর খালার বাসা, আমার খালার বাসা, তার বোনের বাসায় যেত নৌকা করে। এখন এই ওই যেই জায়গাটার কথা আম্মু বলে, ওই জায়গাটা তাকে যাওয়া সম্ভবই না নৌকা করে, পুরাটা রাস্তা একদম পাকা রাস্তা ছিল। বা বাংলা ঢাকা শহরের কথাই বলি, বুড়িগঙ্গার সামনে থেকে বড় বড় বজরা থাকতো, বুঝতে পারছেন? ওই বজরা করে মিরপুরে আসা যেত, এই যে জি তুরাগের ম্যাম, এখানে আসে। বুড়িগঙ্গা শীতলক্ষা দুটোটাই আমার বাসার কাছাকাছি ম্যাম। তাহলে তো আপনি আরো ভালো বুঝবেন। তো বাংলাদেশের আসলে কোর কমিউনিকেশন সেক্টরটাতে যদি আমরা যাই, ইটস অ্যাকচুয়ালি ওয়াটারওয়ে, এই নদীপথ। বাট আমরা কি করেছি, এই যে একটা দেশের ইকোনমি কখন, এই যে আমরা কেন ডেভেলপ, আরো দ্রুত ডেভেলপ হতে পারি, কিন্তু কেন হচ্ছে না? বিকজ আমরা আমাদের পোর্ট থেকে সরে যাচ্ছি। দেখেন আমরা আমাদের ওয়াটারওয়েজ গুলো নষ্ট করে ফেলছি। নদীপথে যেতে যত কম সময় লাগে, এবং নদীপথে যতটা মানে আহ, আপনার দুর্ঘটনার হার কিন্তু নদীপথে কম সড়ক পথের তুলনায়। তো যে পরিমাণ সেফ এন্ড যে পরিমাণ টাইম সেভার, আমরা এটা ইউজ করতেই পারি না। আনফরচুনেটলি আমরা এই ওয়েটা ইউজই করতে পারি না। খেয়াল করে দেখেন আমাদের আহ আমরা কি করেছি, আমরা আর্টিফিশিয়াল দিকটার দিকে গেছি, যে আমাদের দেশে নদী বেশি, নদীর উপর দিয়ে ব্রিজ বানিয়েছে, ব্রিজ বানায় রাস্তা বানায় যাচ্ছে, অথচ নদীটাই ভালো মতো নদী শাসনটা করি না, তাহলে আমরা সুন্দর মতো ওয়াটারওয়েজ ইউজ করে যেতে পারবো। নদী পথে যত কম খরচে যদি আইডিয়া থাকে, কার্গো বা এগুলোতে করে মানে শিপ গুলোতে করে যত কম খরচে ম্যাটেরিয়াল গুলো, ক্যাপিটাল গুলোকে, যে মানে মেশিনারিজ এন্ড আদার্স এলিমেন্ট, এগুলোকে যত কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কি আপনার ট্রান্সফার করা যায়, এটা মানে সড়ক পথে এত কমে সম্ভব। জি ম্যাম। এবং সেখানে রিস্কও থাকে, মানে সড়ক পথে তো মানে ওই যে বলছে যে বাংলাদেশে আপনার অ্যাক্সিডেন্ট রেটটা অনেক হাই, তো এখানে অনেক বেশি রিস্কও থাকে। অথচ বাংলাদেশে আমরা কি করছি, আমি বলছি যে আমরা এই ওয়াটার ওয়েজটা নষ্ট করে আস্তে আস্তে, ওয়াটার ওয়েজটা নষ্ট করতে করতে এমন অবস্থা, আমরা আর্টিফিশিয়াল দেখে দিচ্ছি। আমরা আমাদের রেলওয়ে সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, আমরা আমাদের হাই রোডস এন্ড হাইওয়েজ বানাচ্ছি, কিন্তু আমরা আমাদের পোর্টটা ভুলে গেছি। অথচ যদি আমাদের নদীপথটাই আগের মতো ওইরকম একদম ডেভেলপ হয়ে থাকতো, দেখেন আমি এখান থেকে সদরঘাট চলে যেতে পারতাম, বাই রোডে আমার যেতে গেলে মিনিমাম চিন্তাই করা যায় না, 2 দিন সময় লাগবে আমার বাসা থেকে মিরপুর থেকে। অথচ মিরপুর থেকে ওয়াটারওয়েজ মানে নদী পথে যেতে খুব বেশি হলে হাফ চলে যায়, হাফ 20 মিনিট এইভাবে, এই টাইমে চলে যেতে পারে। কিন্তু এটা নষ্ট। এখন এই ওয়েই নেই আমার, এখন আমি এখানে যে আমি যে যাই, আমি যদি যেতেও চাই আমার পক্ষে সম্ভব। আমি ওই যে যারা হচ্ছে হাতিঝিলের ওইদিকে থাকে, ওরা অনেকেই ওখানে মনে হয় এরকম ইয়া আছে না, ওয়াটার বাস, জি ম্যাম। ওটা মনে হয় বাড্ডার ওই দিক থেকে ছেড়ে আসে, ছেড়ে এসে এই যে হাতিঝিলের এখানে থামে, তাই না? আমি জানি না। ম্যাম ওইটা 3টা টার্মিনাল, ওইটা একটা রামপুরা টার্মিনাল, একটা হলো আপনার গুলশানের এদিকে টার্মিনাল, একটা ম্যাম লিংক রোডের দিকে। তো ওইখান থেকে যদি আপনি বাই রোডে আসতে চান, আপনার কত সময় লাগে? মানে ওয়াটারওয়েজে কি তার থেকে টাইম সেভ হয় না? ম্যাম বাই রোডে গেলে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট পুরো হাঁটিয়েছিল, আর নৌপথে গেলে ম্যাম 10 মিনিট। তো আমার আসলে পয়েন্টটা 10 যেটা মিনিট ছিল যে মানে কোর প্রোডাক্ট যেটা, সেটাতে আমরা আসলে সরে গেছি। তো আমাদের যদি এই যে ওয়াটারওয়েজ গুলোই পারফেক্টলি থাকতো, আমরা কিন্তু খুব কম সময়ে কম খরচে আমরা আমাদের ট্রান্সপোর্টটা করতে পারতাম। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে হচ্ছে কি যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যখন হোল ওয়ার্ল্ডেই একটা ক্রাইসিস দেখা দিল, তখন হচ্ছে কি তারা চিন্তা করলো যে কিভাবে আমরা আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলোকে প্রোটেক্ট করতে পারি। এই প্রোটেকশনিজম থেকে তাদের মাথায় তখন এই কোয়ান্টিটির উপরে রেস্ট্রিকশন দেওয়ার বিষয়টা বা কোটার কনসেপ্টটা খুব ফেমাস হয়ে গেল। এবং তখন দেখা গেল যে ম্যাক্সিমাম কেসে যারা হচ্ছে ডেভেলপ কান্ট্রি, তারা তাদের ইন্ডাস্ট্রি মানে যারা ইন্ডাস্ট্রিয়াল নেশন যেটা বলছি,
তারা ইন্ডাস্ট্রিয়াল নেশন হচ্ছে গিয়ে তারা তখন হচ্ছে গিয়ে যেহেতু তারা অলরেডি ম্যানুফ্যাকচারিং লেভেলে ডেভেলপ, তাহলে তাদের এগ্রিটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন এগ্রিটাকে প্রোটেক্ট করার জন্য ওরা এগ্রির উপরে কোটা দেয়। আবার যারা ডেভেলপিং কান্ট্রি, যারা এখনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এখনো ওইভাবে ডেভেলপ না, তাদের এগ্রিকালচারটা মেইন সেক্টর, তখন তারা কি করলো, তারা ইন্ডাস্ট্রি মানে ওই যেটাতে তারা লেস ডেভেলপ ওইটাকে প্রোটেক্ট করার জন্য ওইটার উপরে কোটা দিই। এভাবে তারা কোটা অ্যাপ্লাই করে, মানে সেখানে আমরা দেখবো যে একটা সরাসরি কোয়ান্টিটির উপর রেস্ট্রিকশন দেওয়ার কারণে যেটা হলো যে সেখানে একটা মানে আমরা একটা স্টেবল সিচুয়েশনে আসা শুরু করি। তো এগুলা হচ্ছে গিয়ে এখান থেকে আসলে ফেমাস হতে শুরু করলো, এবং এখন বর্তমান যুগে দেখা যায় ট্যারিফের থেকে আমরা সাধারণত কোটাটা বেশি অ্যাপ্লাই করি, এবং কোটাটা ওই যে বললাম যে সহজে ভিজিবল হয়, ট্যারিফটা তো মেনশন করতে হয়, কোটাটার ভিজিবিলিটি থাকে না, কারণ গভর্নমেন্ট বলে দিল 100 কোটি উপরে ধরেন চা পাতা আমদানি করতে পারবো না। এখন 100 কোটি আমদানি হয়েছে কি হয় না, এটা তো হিসেব আপনার কাছে অ্যাজ এ ইম্পোর্টার থাকবে না, বুঝতে পারছি? গভর্নমেন্ট চাইলে এখানে এখানে অনেকগুলো লুপ হোল, এই কারণে দেখা যায় যে ইম্পোর্ট কোটাগুলো মানে কারণ ইম্পোর্টাররা তো অনেকেই থাকে। এখন আপনি জানেন যে ইম্পোর্টের উপর রেস্ট্রিকশন কত পার্সেন্ট, মানে কত কেজি অত কেজি, কিন্তু আপনি তো জানেন না যে সব ইম্পোর্টাররা মিলে অ্যাকচুয়ালি কতটুকু এগুলার জন্য এনপিআর এ যে এগুলা খুঁজে টুজে বের করতে করতে আপনার দিন শেষ। তো তখন দেখা যায় কি ইম্পোর্ট কোটাটাতে বেশি আমরা আসলে ইফেক্টিভলি ইউজ করতে পারি। ট্যারিফে তো যেহেতু কোয়ান্টিটির উপরে থাকে, কোয়ান্টিটির উপরে থাকে না, প্রাইস। তো সেখানে দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে খুব সহজে ওখানে কাজগুলো করতে পারি। তো সেম সিমিলার ইমেজ আমরা আগে যেটা এঁকেছিলাম ওটার মতন একটা সিমিলার ইমেজ আমরা আঁকবো, এবং এখানে হচ্ছে গিয়ে আমরা এক্স এক্সিস এ নিব হচ্ছে গিয়ে আপনার একইভাবে আওয়ার প্রিভিয়াস কমোডিটি এক্স, এন্ড ওয়াই এক্সিস আমি নিব হচ্ছে গিয়ে দ্য প্রাইস অফ এক্স। তো আজকে আমার সাথে কথা বলতে বলতে আঁকতে পারলে আঁকেন, নাহলে পরে এঁকে দেখে দেখে আঁকতে পারবেন, আই হোপ সো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা আগে ইনিশিয়াল স্টেজটা দেখি। সো ইনিশিয়াল স্টেজে আমরা দেখতে পাচ্ছি দিস এস এক্স, দ্যাট মিন্স দ্য সাপ্লাই অফ কমোডিটি এক্স, আমরা এই কার্ভটা আমাকে এখানে মেনশন করছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য সাপ্লাই কার্ভ অফ কমোডিটি এক্স বিফোর দ্য ট্রেড, আমরা ট্রেডের আগে যে অবস্থাটা ছিল সেটা দেখলাম। এরপরে যেটা দেখলাম যে আর এই ডিএক্স টা হচ্ছে গিয়ে আমার এই কমোডিটি এক্স এর ডিমান্ড কার্ভ বিফোর দ্য ট্রেড। সো সেম থিং এগেইন আমরা এটার ইকুইলি দেখলাম যে দে পাসেস এ পয়েন্ট, সেখান থেকে আমরা দেখলাম যে বিফোর ট্রেড the equilibrium quantity was 30 units and the equilibrium price was $3। এভাবে আমরা দুইটার পাসিং পয়েন্ট থেকে আমরা এটা কমোডিটি ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। এরপরে যেটা হলো যে আমরা একই রকম আমরা ওয়ার্ল্ড ইকোনমিতে এন্টার নিতে চাইলাম। ওয়ার্ল্ড ইকোনমিতে যখন এন্টার নিতে চাইলাম আমরা আমাদের বর্ডার ওপেন করে দিলাম, কোনো রেস্ট্রিকশন নেই, প্রথমে কোনো রেস্ট্রিকশন ছাড়াই চলে আসছে। তো বর্ডার ওপেন করে দিলাম, বর্ডার ওপেন করার পরে আমরা দেখতে পেলাম আমার ডোমেস্টিক প্রাইস ছিল $3, বাট ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে কি $1। সো $1 ইন্টারন্যাশনাল প্রাইস, এবং সেই প্রাইসে যেহেতু ওয়ার্ল্ড মার্কেট এটা প্রাইস আমি বর্ডার ওপেন করে দিয়েছি, দ্যাট ইজ নো প্রোটেকশনিজম, সেই ওই প্রাইসে আমরা হচ্ছে গিয়ে এখন আমাদের প্রোডাক্টটা সেল করব। তো ওই প্রাইসে আমার ডিমান্ড এন্ড সাপ্লাই ডিটারমাইন হবে। সো আমরা ওই ওয়ার্ল্ড প্রাইস দ্যাট ইজ $1 প্রাইসে ফ্রম আওয়ার ডোমেস্টিক ডিমান্ড কার্ভ এন্ড ডোমেস্টিক সাপ্লাই কার্ভ থেকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে যে this world price passes the domestic supply curve at C point. So সেখান থেকে আমরা দেখলাম only 10 units of product, that এই commodity X এর only 10 units এখন হচ্ছে কি ডোমেস্টিক প্রোডিউসাররা প্রোডিউস করছে, বাট যেহেতু প্রাইস ফল করেছে at lower price we demand more, so at lower price আমরা দেখতে পেলাম ডোমেস্টিক ডিমান্ডটা ইনক্রিজ করেছে এবং এটা 70 ইউনিটস এ চলে গেছে, এবং আমরা অ্যাজ এ কনজিউমার আমরা 70 ইউনিটস প্রোডাক্ট কনজিউম করছি। তাহলে আমার প্রোডিউসার অর্থাৎ আমার ডোমেস্টিক্যালি যেসব প্রোডিউসাররা আছেন যারা তৈরি করছিলেন তারা 10 ইউনিটস তৈরি করছে, বাট আমরা কনজিউমার যারা আমরা ডিমান্ড করছি 70 ইউনিট। তাহলে রেস্ট অফ দ্য 60 ইউনিট, যে মাঝখানে একটা অ্যামাউন্ট আমরা পাচ্ছি না, 60 ইউনিটস এটা কে ডিমান্ড করবে, মানে এটা কোথা থেকে আসবে, এটা তো ডেফিসিট হয়ে গেল। তো এই ডেফিসিট অংশটা তখন দেখা গেল যে আমরা ট্রেড করে নিয়ে আসছি, মানে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখানে দেখা গেল যে আমাদের যারা ডোমেস্টিক প্রোডিউসার যারা ছিল তারা একটু আনস্টেবল সিচুয়েশনে চলে গেল। আনস্টেবল সিচুয়েশনে কেন চলে গেল, কারণ আগে তারা 30 ইউনিটস প্রোডাক্ট তৈরি করতো,
ইন্টারন্যাশনাল ট্রেড ওপেন করার কারণে উল্টা তাদের সিচুয়েশন খারাপ হয়ে তারা মাত্র 10 ইউনিটস প্রোডাক্ট তৈরি করছে। তার মানে আগের থেকে কম প্রোডাকশনে যাচ্ছে, আগের থেকে কম প্রোডাকশনে যায় একটা ইকোনমির জন্য নেগেটিভ সাইড, একটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে। তো একটা ইকোনমির উপর একদম ডিরেক্টলি নেগেটিভ ইম্প্যাক্ট করছে, তাহলে উনার তখন তারা কি চাবে? তখন তারা চাবে যে এই ইকোনমিটাতে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে আসে। তো তখন আমার গভর্নমেন্ট বললো যে আমি 100% অ্যাড ভ্যালোরেম ইম্পোর্ট কোটা এখানে অ্যাপ্লাই, ইম্পোর্ট কোটা। এবং আমি এখানে ইম্পোর্ট কোটাটা বলে দিলাম কি যে ইম্পোর্ট কোটাটা আমি যেহেতু কোয়ান্টিটির উপরে এখানে রেস্ট্রিকশনটা দিব, সুতরাং আমি এখানে হচ্ছে গিয়ে রেস্ট্রিকশনটা দিলাম হচ্ছে এই জায়গায় যে আমার ইম্পোর্ট কোটাটা আমি বললাম যে 30 ইউনিটস এর বেশি আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো, এরকম হচ্ছে গিয়ে আমরা এখানে একটা রেস্ট্রিকশন দিই। অর্থাৎ কোটাটা যেহেতু সরাসরি কোয়ান্টিটির উপরে দেওয়া যায়, তো আমি এখানে বলেই দিলাম যে আমার 30 ইউনিট অফ এগ, অর্থাৎ এতটুকু পরিমাণ প্রোডাক্ট আমি ইম্পোর্ট, এর বেশি আমি ইম্পোর্ট করে আনতে পারবো। এখন আমি ইম্পোর্ট কতটুকু করছি এটা দেখে দিই। এখন আমার ডিমান্ড হচ্ছে 70 ইউনিটস, আমি প্রডিউস করছি হচ্ছে কি 10 ইউনিট, which means আমি 60 ইউনিটস হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখন আমি রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে এই যে এত বড় একটা অ্যামাউন্ট 60 ইউনিটস আমি সেটাকে ইম্পোর্ট করতে পারবো না, আমি ইম্পোর্ট করবো কতটুকু? আমার 30। তো সেটা দেখানোর জন্য আমরা এখানে জায়গাটা নোট করছি আর একটা কালার দিয়ে আমি দেখাচ্ছি। আমি বলে দিলাম যে 30 ইউনিটস আমরা হচ্ছে কি ইম্পোর্ট করব। তো এতটুকু, এটা 30 ইউনিটস এসেছে, দেখেন 20 থেকে 50। তো 30 ইউনিট যখন ইম্পোর্ট কোটাটা গভর্নমেন্ট ইম্পোজ করে দিল, এই ইম্পোর্ট কোটার কারণে যেটা হলো যে আমার প্রাইস লেভেলটা একটু ইনক্রিজ করে। আচ্ছা, প্রাইস লেভেল ইনক্রিজ করার রিজনটা বলি। যেহেতু গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তার মানে আমি এর বেশি কনজিউম করতে পারবো, তাহলে সাপ্লায়াররা একটা বেনিফিট পায়। সাপ্লায়াররা যখন বেনিফিট পায় গভর্নমেন্ট রেস্ট্রিকশনের এখানে, তখন তারা অটোমেটিক্যালি প্রাইসটা বাড়ায় দেয়। তো এখানে সাপ্লায়াররা, এবং যেহেতু ইম্পোর্ট কোটাও চলে আসছে, সাপ্লায়াররা এখানে তখন ওয়ার্ল্ড প্রাইস যদিও $1, কিন্তু ইম্পোর্ট কোটার কারণে ওটার এফেক্টে সাপ্লাইয়ের উপর এফেক্ট করলো এবং এটার প্রাইস ইনক্রিজ করে $2 হয়ে গেল। তো সেম থিং এগেন আগের মতোই আমরা ওই $2 যে প্রাইসটা হলো, সেই প্রাইসে আমরা এখন একটা প্যারালাল সাপ্লাই কার্ভ চিন্তা করি। তো সেই প্যারালাল সাপ্লাই কার্ভ থেকে আমরা দেখতে পেলাম যে এখন আমার ডোমেস্টিক প্রডিউসাররা তৈরি করছে 20 ইউনিটস অফ এগস প্রোডাক্ট, অ্যান্ড কনজিউমাররা কনজিউম করছে হচ্ছে 50 ইউনিটস অফ এগস প্রোডাক্ট। এবং এখানে যে ডেফিসিট হুইচ ইজ 30 ইউনিটস অফ এগস, যেটা কিনা আমরা ইম্পোর্ট কোটাতে আমার রেস্ট্রিকশন দেওয়া আছে, আমি অতটুকু ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ট্যারিফের সাথে মিল আছে, এবং আমরা আমাদের যে প্রোটেকশনিজম পলিসিটাতে যেতে চাচ্ছিলাম সেটাতেও আমরা এখানে মিল পাচ্ছি। কিন্তু দেয়ার ইজ এ বিগ প্রবলেম, এটা নিয়ে আজকে চিন্তা করতে হবে, এবং এটা নিয়ে বিগ প্রবলেম মানে, এবং এখানে একটা ডিফারেন্ট ইম্প্যাক্ট দেখতে পাবো, সেটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে গিয়ে যে যখন আমার উপর ট্যারিফ ইম্পোজ করলো, দেখেন তো প্রোডাক্টের দাম বেড়ে গেল না? তো শফিক, প্রোডাক্টের যদি দাম বাড়ে আপনি কি বেশি কিনবেন না কম কিনবেন? কম কিনবো তাহলে আমার ডিমান্ড কার্ভে একটা চেঞ্জ আসবে না? জি ম্যাম। তো এখানে তাহলে কি হওয়া উচিত? তাহলে আমার ডিমান্ডটা আগে ছিল হচ্ছে গিয়ে যে ডিএক্স, তাহলে যেহেতু ইম্পোর্ট মানে প্রাইসটা বেড়েও গেল, এবং আমার সাপ্লায়ার, মানে ডোমেস্টিক সাপ্লাই থেকে চিন্তা করছি, তাহলে তো সেই ওয়াইজ হচ্ছে কি আমার ডিমান্ড কার্ভের একটা মুভমেন্ট হওয়া উচিত, ডিমান্ড কার্ভের একটা চেঞ্জ হওয়া উচিত। তো নেক্সট ক্লাসে আমরা এটাই দেখবো যে এই ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয়ে ডি নট এক্স এটাতে চলে আসবে, এবং এখানে ডিমান্ড কার্ভে একটা চেঞ্জ আমরা দেখবো। ডিমান্ড কার্ভের চেঞ্জ থেকে আমরা আসলে দেখবো যে ইম্পোর্ট কোটাটা যখন আমি ওই যে কারণে আসলে ইম্পোর্ট কোটাটা খুব ফেমাস, এটা শুধু যে সাপ্লাইয়ের উপরে এফেক্ট ফেলে তা না, ডোমেস্টিক সাপ্লাই চেঞ্জ করে তা না, আমাদের কনজাম্পশন প্যাটার্নটা তো অ্যাজ এ কনজিউমার আমাদের যে কনজাম্পশন প্যাটার্ন থাকে সেটাতে একটা খুব ভালো ধরনের চেঞ্জেস। তো এই চেঞ্জেসটা সে যখন নিয়ে আসে, তখন আমরা যদিও ভাবি যে এফেক্টে আমাদের হয়তো 30 ইউনিটস অফ কমোডিটি এক্স আমরা প্রডিউস করবো, সরি ইম্পোর্ট করবো, মজার বিষয় হচ্ছে গিয়ে তখন দেখা যাবে যে ডিমান্ড কার্ভে চেঞ্জ হওয়ার কারণে অ্যাকচুয়ালি 30 ইউনিট না, আমরা এখানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশনটা আমরা যদিও এখানে দেখছি 20 ইউনিট রয়েছে, দেখা যাবে ডোমেস্টিক প্রোডাকশনটা আরো বাড়বে।
এবং কনজিউমাররা বেসিক্যালি আরো একটু কম কনজিউম করবে অ্যাট হায়ার প্রাইস, আর হায়ার প্রাইসে। এবং সেখান থেকে ওই যে যে প্রোটেক্ট করতে চেয়েছিলাম ওই ইন্ডাস্ট্রিটা যেমন প্রোটেক্ট হবে, তেমনি গভর্নমেন্টের পকেটেও কিছু এক্সট্রা টাকা যাবে। এটাই আমরা দেখবো। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, যে যখন আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা দেখবো। তবে ওভারঅল যদি আমি এক্সপ্লেনেশনে যাই, এটা জাস্ট লাইক ওই ইম্পোর্ট ট্যারিফের মতো, শুধু ইম্পোর্ট ট্যারিফের জায়গায় ইম্পোর্ট ট্যারিফটা না বলে ইম্পোর্ট কোটা বললে একই রকম ভাবে চলে আসবে। এই যে ডটেড লাইন গুলো দেওয়া এবং হচ্ছে গিয়ে যে ব্লু স্ট্রেট লাইন করা, সেগুলো হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেনেশন দেব যে অ্যাকচুয়ালি ওভারঅল ইম্প্যাক্ট। আজকে এখান পর্যন্তই। কালকে তাহলে 6টার সময় হচ্ছে কি আমি প্রি শিডিউল এক্সাম দিয়ে রাখবো, ক্লাস টেস্ট আপনার যেটা সেটা হবে। আর নেক্সট ক্লাসটা নিব হচ্ছে বুধবার এইরকম সেম টাইমে 7:30-তে। আর কালকে পরীক্ষার জন্য সিলেবাসটা হচ্ছে এই জাস্ট ট্যারিফের যেহেতু একটা লেকচার আপনার কাছে নাই, আমি এখন আপলোড করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে